স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী সফরের লক্ষ্যে সকাল 9:30টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি প্রথমে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করবেন। এরপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের সূচনা করবেন। সেখান থেকে 36 বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যোগ দিবেন বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে। এতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করা হবে। 9 বছর পর অনুষ্ঠিত এ সমাবর্তনের প্রধান বক্তাও তিনি। দিনব্যাপী সফর শেষে প্রধান উপদেষ্টা পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম প্রদর্শন করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে আছেন সহকর্মী রুনা আনসারি। তার কাছে জানব প্রধান উপদেষ্টার দিনব্যাপী সফরের নানা কর্মসূচি সম্পর্কে। রুনা, প্রধান উপদেষ্টার দিনব্যাপী সফরের কি কি কর্মসূচি রয়েছে আজ? নওশিন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চট্টগ্রাম বন্দরের এনসিটি 5 নম্বর শেডে উপস্থিত আছেন এবং সেখানে তিনি পরিদর্শনের পরে বন্দরের জাহাজ চলাচলকারী যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন এবং বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন, বন্দরের রিলেটেড যে সংগঠনগুলো রয়েছেন সেগুলোর কর্মকর্তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। মত বিনিময় করার পরপরই তিনি সড়ক পথে সার্কিট হাউসে এসে পৌঁছাবেন এবং সার্কিট হাউসে এসে পৌঁছানোর পরে তিনি এখানে চট্টগ্রামের বহুল দীর্ঘদিনের যে স্বপ্ন মানুষের, দক্ষিণ জেলা মানুষের কালুরঘাট সেতু, সে কালুরঘাটের নতুন সেতুর যে ভিত্তিপ্রস্তর সেটি তিনি উন্মোচন করবেন এখান থেকে। এছাড়া চট্টগ্রামের হার্ট ফাউন্ডেশনের জন্য যে বরাদ্দকৃত প্রস্তাবিত জমি, সেই জমির দলিল এখান থেকে হস্তান্তর করবেন এবং এখানে তিনি বিশেষ ব্যক্তিদের সাথে মত বিনিময় করার পরে এখান থেকে তিনি সড়ক পথে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো চট্টগ্রামের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার যে নিজ গ্রাম, নিজ জেলা চট্টগ্রাম শহরে তার আগমন উপলক্ষে এখানে চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্বাসরব এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসছেন প্রথমবার তিনি এখানে দায়িত্ব নেওয়ার পরে এবং তার কাছে আশাও কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের সার্কিট হাউসে রয়েছি। এখানে কিন্তু শ্বাসরব এবং এখানের আইনশৃঙ্খলা বাহিনী থেকে নিয়ে আইনশৃঙ্খলা যত রকমের সদস্যরা রয়েছেন সবাই কিন্তু কঠোর নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন এখানে এবং তিনি সড়ক পথে এখান থেকে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন তার যাতায়াত এবং সব কিছু মিলিয়ে কিন্তু সকাল থেকে এখানে সব কিছু ব্যবস্থাপনা রাখা হয়েছেন এবং এখান থেকে তার যে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন সেটি করার পরপরই হয়তো এখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত বা যারা পরিবারের সদস্য ছিলেন তারা অনেকে এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এসেছেন তার সাথে দেখা করার জন্য। এটি দেখা করার বিষয়টা আমরা এখনও নিশ্চিত না কতটুকু দেখা করতে পারবেন কিনা। তবে এই মুহূর্তে তিনি চট্টগ্রামের যে বন্দর সেখানে বন্দরে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেখান থেকে তিনি মত বিনিময় সভা শেষ করে সার্কিট হাউসে আসবেন। তো চট্টগ্রাম শহরের শেষ বেলায় কিন্তু তার নিজ যে ভিটা, তার বাড়ি হাটহাজারী বাতুয়াতে, সেখানে তিনি যাবেন এবং তার যে পারিবারিক কবরস্থান সেখানে তিনি কবর জিয়ারত করবেন, এটুকু আমরা জানি। তো এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তনের যে উল্লাস, শ্বাসরব এবং জাঁকজমক যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার আগ থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকলে মুখিয়ে আছেন, তার দিকে তিনি যাওয়ার অপেক্ষায় আছেন। সেখানে কিন্তু আমাদের আরেক সহকর্মী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যগুলো তিনি সংগ্রহ করছেন। আমরা তার কাছে যাব। আমাদের সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন রুবায়েত হাসান, সে আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তনের যে সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাবেন। আমি যাচ্ছি এই মুহূর্তে আমার সহকর্মী রুবায়েতের কাছে। রুবায়েত। রুনা, ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন এই সহকর্মী যে ডক্টর মোহাম্মদ ইউনূস 9:26 নাগাদ আজ সকাল তিনি চট্টগ্রামে নিজ শহরে এসে পৌঁছেছেন, সে খবরটি দর্শক জানলেন। পঞ্চম সমাবর্তন ঘিরে কিন্তু এক ধরনের উন্মাদনা রয়েছে চট্টগ্রাম শহর ঘিরে এবং অনুষ্ঠানটি দুপুর 2টা নাগাদ কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে প্রধান সড়ক সেটিতে এখনই বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যাচ্ছে এবং এই পথেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং
প্রচুর নিরাপত্তা বলায় সিকিউরিটি চেক রয়েছে এই রাস্তায়, সেটি বলা যাচ্ছে। এবং আমরাও খানিকটা দূরে রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের যে তথ্য, প্রায় 22,586 জন ডেলিগেট আজ কিন্তু এই সমাবর্তনে অংশ নিচ্ছেন। এবং প্রধান বক্তা হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষকও ছিলেন এক সময়, তিনি থাকছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডিগ্রি আজ প্রদান করবেন। এবং পুরো সমাবর্তন ঘিরে এই যে এত সংখ্যক ডেলিগেট এবং তাদের এই যে ডেলিগেটরা রয়েছেন তাদের ঘিরে যে আয়োজন, তাতে প্রায় 14 কোটি টাকার মতো খরচ করা হচ্ছে। এবং বলা যায় যে এই দীর্ঘ 9 বছর পর যেই সমাবর্তনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে শিক্ষক শিক্ষার্থী সহ যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রাণের উচ্ছলতা রয়েছে। এবং তারা তাদের নিজের সন্তান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে পাবেন, এটাকে তারা বলছেন অত্যন্ত গর্বের বিষয়। আর নিরাপত্তার চাদরে পুরো চট্টগ্রাম নগরীকে কিন্তু আসলে ঢেকে ফেলা হয়েছে। দিনব্যাপী তিনি অনুষ্ঠানে অংশ নেবেন, সে কারণেই এমনটা করা হচ্ছে। এটা সহজাত। প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানটি, তাতে সকল যারা আমন্ত্রিত অতিথি তাদের প্রায় 12:30টার মধ্যেই এই ভেন্যুতে পৌঁছাতে হবে, এবং নিরাপত্তার কারণেই সেটি করা হচ্ছে। আজ কিন্তু এখান থেকে 42 জন পিএইচডি এবং 33 জন এমফিল ডিগ্রিধারীকে সনদ প্রদান করা হবে। এবং তাছাড়াও 22,586 জন শিক্ষার্থী এই সমাবর্তনে আজকে অংশ নিচ্ছেন, এমনটা রয়েছে। আসলে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আজ সকাল নাগাদ দিনব্যাপী একদিনের একটি সফর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা, এবং চট্টগ্রামে বেশ কিছু উন্নয়ন প্রকল্প, এবং সবশেষ সন্ধ্যা নাগাদ তার নিজের যে গ্রামের বাড়ি সেখানে তিনি যাবেন। তবে নিরাপত্তার কারণে আজ এই সকল অনুষ্ঠানগুলোতে কিন্তু গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ বা যারা রয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন, তাদের জন্য বিভিন্ন ধরনের বাধা নিষেধ রয়েছে নিরাপত্তার কারণে, এটি বলাই যাচ্ছে। যেমনটা চট্টগ্রামের যে সমাবর্তন অনুষ্ঠান, এটি গণমাধ্যমকে আসলে প্রধান কাভারেজ দেওয়ার জন্য রাখা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আসলে সেখানে পৌঁছে দিতে হবে। এবং একই সঙ্গে দিনব্যাপী আরও তথ্য নিশ্চয়ই আপনাদের দীপ্ত টেলিভিশনের ক্যামেরার সাহায্যে আমরা জানাবার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। নওশিন। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান এবং রুনা আনসারি। কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও 2 সন্তানকে কুপিয়ে জখমের পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন মামুন নামের এক রং মিস্ত্রি। গতরাত 9টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় 4 জনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মামুনের স্ত্রী মেঘনা খাতুনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান 3 জনকেই ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। 1.5 বছর বয়সী মেয়ে জান্নাত ও 4 বছর বয়সী কুলসুমের অবস্থাও আশঙ্কাজনক। মামুনের মা সুফিয়া বেগম জানান, ছেলে ও বউয়ের মধ্যে পারিবারিক কলহ ছিল। পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে 30 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাত 11টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অন্তরা পরিবহনের একটি বাস থেকে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদেক। পরে জব্দকৃত চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে সামুদ্রিক মাছ পরিবহন করবেন না মর্মে মুচলেকা লিখে বাস ও চালককে ছেড়ে দেওয়া হয়। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি হয়। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে 3 দিনের সফরের প্রথম দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানান মোহাম্মদ বিন সালমান। এরপর দুজন প্রাথমিক বৈঠক করেন। পরে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো। শর্ত মেনে IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ। বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণের 2 কিস্তির $130 কোটি পাবে বাংলাদেশ। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, কর বসাবে এক সংস্থা, আদায় করবে অন্যরা। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করা হচ্ছে। শুল্ক কর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ, কলম বিরতি কর্মসূচি ঘোষণা। এছাড়াও রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমল। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে, 10 মাসে ঘাটতি 71,476 কোটি টাকা। কলম বিরতির 3 দিনে ঘাটতি বাড়বে 3,500 কোটি টাকা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। গণঅভ্যুত্থান ও পরের 9 মাস সেনাবাহিনীর ভূমিকা অসাধারণ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরোয়ার এই মন্তব্য করেছেন। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম, শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত ঋণ পাওয়ার আশা। আজ বৈঠক, 6,000 কোটি টাকা ঋণ নিশ্চিত করার আশা। অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। এরপরে আছে প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না, দেওয়ার কথা 25 কোটি, পাওয়া যাচ্ছে 4 কোটি ঘনফুট। অধিকাংশ পোশাক কারখানা দিনের বড় একটা সময় বন্ধ থাকছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, হত্যা মামলায় সাজা কমল 10 আসামির, 2 জনের যাবজ্জীবন, বাকিদের 10 বছর করে কারাদণ্ড। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নয়া মেরুকরণের পথে রাজনীতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এরপর আছে একটি সাক্ষাৎকার, ঋণের দুষ্টচক্র ভাঙার চেষ্টা থাকবে বাজেটে। এরপর আছে বাংলাদেশ প্রতিদিন, চাহিদার 80% এসি উৎপাদন হচ্ছে বাংলাদেশে। এটি তাদের বিশেষ প্রতিবেদন। দেশি প্রতিষ্ঠান 70%, বিদেশি প্রতিষ্ঠান 30%। চাহিদা 7 থেকে 7.5 লাখ। প্রতি বছর চাহিদা বাড়ছে 20 থেকে 25%। দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, ব্যাংক খাতে মাসে 1,81,000 কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের। 2024-25 অর্থবছরের 9 মাসের হিসাব। দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।